সরিষা এমন একটি চাষ, এই চাষ যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে সরিষা পাবেন। এবং যদি আপনি সঠিক সার ব্যবহার না করতে পারেন তাহলে সরিষা চাষে আপনি মার খাবেন। আপনি অনেক চাষি দেখেন যে ৪ বস্তা, ৫ বস্তা, ৬ বস্তা পর্যন্ত কিন্তু সরিষা হচ্ছে। আর সেখানে আপনার সরিষার পরিমাণ ১ বস্তা, ১.৫ বস্তা, ২ বস্তা। এর প্রধান কারণ আপনি সরিষা চাষের ক্ষেত্রে যে সার প্রয়োগ করতে হয় সেটি ব্যবহার করছেন না। এতে করে আপনার সরিষার উচ্চ ফলন হচ্ছে না। তাই সরিষা চাষের ক্ষেত্রে এমন কয়েকটা গুরুত্বপূর্ণ সার রয়েছে, সেটি যদি ব্যবহার করেন পার বিঘাতে মিনিমাম আপনি বুলেট সরিষার ক্ষেত্রে ৪.৫ কুইন্টাল, ৪ থেকে ৪.৫ কুইন্টাল সরিষা পাবেন যদি আপনি ভালো সারগুলি ব্যবহার করতে পারেন। এবার যে সমস্ত সরিষা মিনি বুলেট রয়েছে তারা কিন্তু পার বিঘাতে মিনিমাম ৩ থেকে ৩.৫ কুইন্টাল পর্যন্ত কিন্তু সরিষা পাওয়া যায় যদি আমরা ভালো এবং রকম সার ব্যবহার করে আমরা যদি চাষ করতে পারি। কারণ অনেক চাষি আছে নানা রকম দানাদার সার জমিতে, সরিষা জমিগুলিতে ব্যবহার করে। নানান রকম দানাদার সার বর্তমানে বাজারে অ্যাভেলেবেল। আরসিএফের লাল সুফলা, ১৪-৩৫, ১০-২৬ এইরকম নানান সুফলা এবং নানান সার কিন্তু বাজারে অ্যাভেলেবেল। এই সারগুলি দেওয়ার ফলে আপনার সরিষার উচ্চ ফলন পাওয়ার থেকে আপনি কিন্তু সরিষার কম ফলনও পেতে পারেন। তবে সঠিক সময়ে সঠিক সার ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধু, সে আপনি জমি তৈরির সময় বলেন বা আপনি চাপানে বলেন। তাই সার তৈরির ক্ষেত্রে অর্থাৎ জমি অর্থাৎ সরিষা চাষের ক্ষেত্রে আপনাকে সঠিক সার ব্যবহার করতে হবে। এবার চলো জেনে নিই সরিষা কোন কোন সার খেতে ভালোবাসে এবং সরিষা চাষের ক্ষেত্রে কোন কোন সার ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরিষা চাষের ক্ষেত্রে বেশি দামি দামি রাসায়নিক সার দেওয়া লাগে না। এখানে আপনি কম দামের যে সমস্ত রাসায়নিক সার রয়েছে সেইগুলো যদি ব্যবহার করতে পারেন, আপনার সরিষা চাষের উচ্চ ফলন পেতে কেউই কিন্তু আটকাতে পারবে না। ১ নম্বরে আমি রেখেছি সরিষা চাষের ক্ষেত্রে জমি তৈরির সময় আপনি যে মাটিটা তৈরি করেন সেটা কিন্তু হালকা যৌগযুক্ত মাটিতে বপন করতে হয়, সরিষার বীজটা ছড়াতে হয়। এতে করে আপনি সুফলা, ১০-২৬, ১৪-৩৫ বা অন্য সার আপনি যদি ছড়ান এবং মাটির হালকা উপরে কিন্তু সরিষার দানাটা দিতে হয়। এতে করে সরিষার সেই সমস্ত সার কিন্তু সহজে কিন্তু মাটির সাথে মেশে না। সহজেই কিন্তু সেই সারের কার্যকরী ক্ষমতা সহজে মাটির মধ্যে যায় না। এতে করে সরিষার গাছগুলি চারা যখন বার হয় তখন গাছগুলি লিকলিকে বা কিরকিটে থাকে। এতে করে জানো যে একটা গাছ প্রথম অবস্থায় ছোট অবস্থায় যদি লিকলিকে বা কিরকিটে থাকে, সেই গাছ পরবর্তীতে যতই রাসায়নিক সার দেবেন না কেন সেটা কিন্তু কাজ করবে না। এর জন্য আমি চাষিদের বারে বারে বলে থাকি তোমরা প্রথমেই সিঙ্গেল সুপার ফসফেটকে চুজ করবে, কারণ ইহা সহজেই মাটির সাথে মিশে যায়। কারণ তুমি যে দানাদার সার ব্যবহার করো তার ভিতরে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট ও পটাশ দিয়ে অর্থাৎ ইউরিয়া, ফসফেট, পটাশ দিয়ে তৈরি করা। কোনো সার অ্যামোনিয়া, ফসফেট, পটাশ দিয়ে তৈরি করা রয়েছে। তাই আমাদের কিন্তু এনপিকে তৈরি আমরা নিজেরাই তৈরি করে নেব। তাহলে ১ নম্বরে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে, সহজেই মাটির সাথে মিশে যায়। ২ নম্বরে আমাদের কিন্তু নাইট্রোজেন, ইউরিয়া থেকে নিতে হবে এবং ৩ নম্বরে আমাদের কিন্তু পটাশ, যা কিন্তু পটাশ থেকে নিতে হবে। বুঝতে পেরেছ? এই সারের মিশ্রণগুলি আমরা তৈরি করব। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু সালফার ব্যবহার করব। আর প্রথম অবস্থায় কিন্তু কোনো রকম আমরা দস্তা জাতীয় বা জিঙ্ক সালফেট জাতীয় মাটির নোনা আছে বলে এগুলি দেব না। ঠিক আছে? এগুলো কেন দেব না? তারও কয়েকটা কারণ আছে। কারণ এই যে জিঙ্ক সালফেট যেটা আপনি সারের সাথে যদি আপনি ফসফেটের সাথে মিশ্রিত করেন বা অন্যান্য উপাদানের সাথে মিশ্রিত করেন, আপনি মিশ্রিত করে রেখে দেবেন, দেখবেন কিছুদিন বাদে সেই ফসফেট এবং অর্থাৎ ফসফেট এবং জিঙ্ক সালফেট একটা মিশ্রিত হয়ে একটা দানাদার অর্থাৎ শক্ত একটা চুন হয়ে গেছে। এটা হয়ে থাকে কারণ দুটো মিশ্রিত হয়ে একটা ক্ষারের সৃষ্টি করে। তাই একসাথে মিশ্রিত করা যাবে না। বিশেষ করে সরিষা চাষের ক্ষেত্রে বা যেকোনো চাষের ক্ষেত্রে আপনি একসাথে দস্তা দেবেন না, একটু কিছুদিন বাদে দেবেন। ১ থেকে ২ দিন বাদে ইউরিয়ার সাথে মিশ্রিত করে দেবেন, এতে করে সমস্যা নেই। ঠিক আছে? মানে চারাটা বড় হলো চাপানে দেবেন। চাপানে যেকোনো দানাদার সারের সাথেও দিতে পারেন, তাও কিন্তু সমস্যা হবে না। কিন্তু ফসফেটের সাথে মিশ্রিত করলে হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে থাকে। আর আপনি যখন দানাদার সারের সাথে দেবেন, সে দানাদার সার এক জায়গায় পড়ে থাকবে আর ওটা এক জায়গায় পড়ে থাকবে। তখন কার্যকরী ক্ষমতা হবে, তখন কিন্তু সমস্যা তেমনভাবে নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে? নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া থেকে নিতে হবে, ফসফেট যা কিন্তু আমরা বললাম সিঙ্গেল সুপার ফসফেট থেকে নিতে হবে অথবা দানা ফসফেটও নিতে পারো টিএসপি, এবং সেই সঙ্গে রয়েছে পটাশ, যা
আর কিন্তু লাল পটাশ থেকে নিতে হবে। এগুলো সহজেই মাটির সাথে মিশে যায় এবং পরিমাণটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পার বিঘেতে সরষে চাষের ক্ষেত্রে যদি ইউরিয়া পরিমাণ রাখতে হয়, কারণ 1 কেজি ইউরিয়ার ভিতরে যেহেতু 460 গ্রাম নাইট্রোজেন রয়েছে, প্রচুর নাইট্রোজেন, 46% নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে ইউরিয়ার পরিমাণ পার বিঘাতে মিনিমাম 15 কেজি পরিমাণে রাখতে হবে। প্রথম অবস্থায় বেশি না দেওয়াই ভালো। সিঙ্গেল সুপার ফসফেটের ভেতরে যেহেতু মাত্র 15 থেকে 16% কিন্তু ফসফরাস আছে, অর্থাৎ 1 কেজির ভিতরে 150 গ্রাম ফসফরাস রয়েছে। তাই ফসফরাসের পরিমাণ, অর্থাৎ ফসফরাস না দিলে তো উচ্চ ফলন সরিষা হবে না, ফল বেশি পরিমাণে ভালো হবে না। সেই জন্য আমাদের ফসফরাসের পরিমাণ বেশি দিতে হবে। পার বিঘাতে মিনিমাম 30 কেজি দিতে হবে। কেউ, কেউ 1 বস্তাও দিয়ে থাকে। 1 বস্তা দিলে হবে, তবে 30 কেজি পরিমাণে দেন। কারণ প্রথম অবস্থায় যদি আপনি বেশি পরিমাণে রাসায়নিক সার দিয়ে ফেলেন, এতে করে কি হবে, আপনি যেহেতু সরিষার দানাটা মাটির উপরে বপন করছেন, এতে করে চারা বার হওয়ার সঙ্গে, সঙ্গে যদি ওই সারটা গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে থেকে থাকে, ওই গোড়া কিন্তু পচ ধরতে পারে। তাই পার বিঘাতে 30 কেজি দেন, তার বেশি পরিমাণে দেবেন না। ঠিক আছে? যেহেতু রাসায়নিক জিনিস, এটা বুঝতে হবে, রাসায়নিক জিনিস এটাও কিন্তু একটা সাইড এফেক্ট আছে। তাই গাছ কিন্তু শেকড় যাতে না পচে, সেজন্য পার বিঘাতে যাদের 20 কাঠা 1 বিঘা জমি রয়েছে, সেখানে 30 কেজি পরিমাণে ব্যবহার করবে। এবং পটাশের পরিমাণ বেশি পটাশ দিলে কি হবে, গাছ কিন্তু আবার বেশি লম্বা হবে না, গাছ কিন্তু আবার বেশি শক্ত হয়ে থাকবে, ঠিক আছে? এই একটা ব্যাপার থাকে। তাই পটাশের পরিমাণ মিনিমাম পার বিঘাতে 7 থেকে 8 কেজি, তার বেশি দেবেন না। 5 কেজি দিলেও চলবে, ঠিক আছে? তাহলে আমাদের এগুলো নিয়ে আপনি যদি ভালো করে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন, কেউ পটাশ দেন না, পটাশ না দিলেও চলবে, ইউরিয়া ফসফেট দিন। আমার কথা মেনে ইউরিয়া ফসফেট দিন, তাহলে দেখবেন যে আপনি সরিষা চাষের ক্ষেত্রে উচ্চ ফলন পাচ্ছেন। এবার অনেক চাষি আছে দানাদার সার ব্যবহার করতে চান, যে আমার ফসফেট উড়ে আসে বা গুঁড়ো আমার ছড়াতে সমস্যা হয়, আমি দানাদার সার দেবো। তাদের আমি রিকমেন্ড করব, প্রথম অবস্থায় বিশেষ করে সরিষা চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের কি দরকার রয়েছে, প্রথম অবস্থায় আমাদের দরকার রয়েছে নাইট্রোজেন, ফসফেট আর পটাশ। এই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ যেহেতু আমাদের দরকার রয়েছে, তাই তবে এই নাইট্রোজেন, ফসফেট ও পটাশ সম পরিমাণে কোন সারে আছে জানতে হবে। আর কোন সার সহজেই মাটির সাথে মিশে যায়, সহজেই একেবারে মাটির সাথে মিশে যায়। অনেক সার আছে যে হালকা পরিমাণে রয়যুক্ত মাটিতে ছড়িয়ে তুলে আজকে ছড়ালে কালকে সে আর চিহ্ন খুঁজে পাবে না। যেমন 1 নম্বরে রয়েছে 15-15 আরসিএফের লাল সুফলা, 2 নম্বরে রয়েছে 20-20-13। হ্যাঁ বন্ধু, 20-20-13 কিন্তু রয়েছে, সেটা কিন্তু ইফকোর 20-20-13 কালোটা। সেটা কিন্তু মাটিতে ছড়াবেন, আজকে জমিতে জলসেচ দেবেন, কালকে আজকে ছড়িয়ে যাবেন, বিকেলে এসে দেখবেন চিহ্ন নেই, অর্থাৎ একেবারে মাটির সাথে মিশে গেছে। কিন্তু 14-35 বা অন্যান্য সারগুলি, আমি বলছি না যে এগুলো সারগুলি মেশে না, কিন্তু এই সারগুলি দীর্ঘস্থায়ী কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে, মানে দীর্ঘস্থায়ী কাজ করে, মানে অনেক দিন পর্যন্ত কিন্তু কাজ করে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু খাদ্য, সেজন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু এ ক্ষয় হয়, ঠিক আছে? একটা ব্যাপার থাকে। তাই আপনাকে আমি রিকমেন্ড করব, আমি দুটো সারকে রিকমেন্ড করব। 1 নম্বরে 20-20-13 অথবা কিন্তু আরসিএফের লাল সুফলা। এই দুটোর ভিতরে যেকোনো একটা ছড়াবেন, কারণ 20-20-13 এর ভিতরে রয়েছে নাইট্রোজেন, ফসফেট এবং সালফেট, ঠিক আছে? আর আরসিএফের লাল সুফলার ভিতরে রয়েছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এই তিনটেই রয়েছে। আপনি ভালো করে জমিতে ছড়িয়ে দেবেন, পার বিঘাতে মিনিমাম 20 কেজি দেবেন, তার কম দেবেন না। দিয়ে কিন্তু ভালো করে জমিতে ছড়িয়ে দিয়ে 1টা বা 2টি চাষ দিলেন ট্র্যাক্টরের সাহায্যে, তারপরে বীজটা ছড়িয়ে তবেই কিন্তু আপনি গরুর লাঙলের সাহায্যে আরেকটা চাষ দিয়ে মই দিয়ে মাটি সমান করে দেবেন। এতে করে কিন্তু আপনার সরিষা ভালো হবে, ফলন ভালো হবে। তবে আপনি যখন চাপান ব্যবহার করবেন, তখন কিন্তু ইউরিয়া, নাইট্রোজেন, দানা ফসফেট ব্যবহার করবেন। একবার যদি দানাদার সার দিয়ে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনাকে ইউরিয়া এবং ফসফেট ব্যবহার করতে হবে, কম দামি সার ব্যবহার করতে হবে। আমি দেখেছি এক জমিতে আমি সুফলা দিয়ে দেখেছি, এবং আরেক জমিতে কিন্তু ইউরিয়া ফসফেট দিয়ে দেখেছি। ইউরিয়া ফসফেট যে জমিতে বেশি ব্যবহার করেছি, মানে মাত্রা প্রয়োগ করেছি বেশি, সেই জমিতে আমি বেশি ফলন পেয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমরা দেখেছি দানাদার সারেও কাজ করে না তা না, দানাদার সারেও কিন্তু সরিষার কাজ করে, তবে তার থেকেও কিন্তু কাজ করে ফসফেটে, কারণ ফসফেটের ভিতরে প্রচুর সালফার রয়েছে, যা সরিষার কিন্তু প্রচুর দরকার, প্রচুর দরকার। আপনি আরসিএফের লাল সুফলা দেবেন, এর ভিতরে সালফার আছে কিন্তু অতিরিক্ত না, যেহেতু একটা মিশ্রিত সার, বুঝতে পারছো? যেমন 15-15-9 যে সার রয়েছে, সেটাও কিন্তু সালফার আছে, সেটাও কিন্তু তোমরা চাপানে ব্যবহার করতে পারো, তার আগে কিন্তু দেবে না, ঠিক আছে? মানে সালফারের প্রচুর দরকার রয়েছে, যা সিঙ্গেল সুপার ফসফেট এবং টিএসপির ভিতরে বিদ্যমান। তাই আমরা যদি এই সালফার বেশি পরিমাণে সরিষার ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা দিয়ে থাকি, তখন কিন্তু ফলন আমাদের কিন্তু অতিরিক্ত দেবে 100-এ 100%। তাই আমি রিকমেন্ড করব, এখন যদি দানাদার সার দেন, পরবর্তীতে অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট এবং ইউরিয়া ব্যবহার করবেন, ঠিক আছে? বেশি পরিমাণে দেবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে 30 কেজির ঊর্ধ্বে পার বিঘাতে বেশি ব্যবহার করা যাবে না, কারণ বেশি ব্যবহার করলে এর সাইড এফেক্ট আছে। তবে ইউরিয়ার মাত্রা 20 কেজি দিলে কোনো সমস্যা নেই। তাই বর্তমানে সরিষা চাষের ক্ষেত্রে আপনি কোন রাসায়নিক সার ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থেকো। আর অবশ্যই
ভিডিওটা বেশি বেশি পরিমাণে একটু শেয়ার করে দিও। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে কমেন্ট করো। তোমার নাম আমরা পরবর্তীতে ভিডিওতে কিন্তু জানাবো। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। অবশ্যই, অবশ্যই